আসসালামু আলাইকুম, আমি তাহমিনা, পদার্থবিজ্ঞানের প্রভাষিকা, দি রয়্যাল ইন্টারন্যাশনাল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের পড়াবো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় তরঙ্গ, এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন। যদিও এই অধ্যায়ের আমি থিওরি তোমাদের এবং ইম্পর্টেন্ট টপিকসগুলো এর আগে ক্লাসে আলোচনা করেছি, তোমরা অনেকে পাও। যদি তোমরা না পেয়ে থাকো কোনো সমস্যা নেই, তোমার আমাদের কলেজে যে নিজস্ব চ্যানেল আছে ট্রিক টিভি 24, ওইটাতে সার্চ দিলে পেয়ে যাবে। চলো আমরা আলোচনায় চলে যাই। এখন দেখো, আমি সৃজনশীল উদ্দীপকটা তুলে রেখেছি। আগে আমরা উদ্দীপকটা পড়ে নিই। উদ্দীপকে লেখা আছে y = 0.5 sin 2π। তারপর লেখা আছে এখানে 50t - 0.75x একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এটা হচ্ছে আমার উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে দেখা এখানে 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তারপর এটা হচ্ছে অনুনাদ এক ধরনের পরবশ কম্পন ব্যাখ্যা করো। তরঙ্গটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তারপরের প্রশ্ন হচ্ছে যদি এইরূপ দুইটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয় তবে সৃষ্ট লব্ধি তরঙ্গটি স্থির অথবা অগ্রগামী তরঙ্গ, তা যৌক্তিক মতামত দাও। এখন আমরা এটা সমাধান করব। প্রথম প্রশ্ন ছিল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কোনো কম্পনক্ষম বস্তু যখন 1 সেকেন্ডে প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যেমন দেখো, আমি এখানে একটা চিত্র আঁকি। এটা কিন্তু একটা তরঙ্গ, কিন্তু এখানে পূর্ণ কম্পন কখন হবে? যখন আমরা এই তরঙ্গটা এইভাবে গিয়ে এইভাবে আসবো, তখন কিন্তু একটা পূর্ণ কম্পন সৃষ্টি হবে। এতটুকু বলা হচ্ছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, আর এটাকে সাধারণত ল্যাম্ডা দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আসো, প্রশ্নটা হচ্ছে অনুনাদ এক ধরনের পরবশ কম্পন ব্যাখ্যা করো। পরবশ কম্পন, এখানে আছে অনুনাদ এবং এক ধরনের পরবশ কম্পন। এখানে দুইটা কথা, একটা হচ্ছে অনুনাদ, এটা পরবশ কম্পন। তো পরবশ কম্পনটা কি? একটা মনে করো কম্পনরত বস্তু, একটা বস্তু কাঁপতেছে, এমন আরেকটা বস্তু কম্পনক্ষম যে বস্তুটা কিনা ওই কম্পনরত বস্তুর সংস্পর্শে আসলে কাঁপে, ওইটাকে বলা হচ্ছে কম্পনক্ষম। যদি আনা হয় দেখা যাবে যে ওই বস্তুটা কি হচ্ছে? কম্পিত হচ্ছে। ওই যে একটা স্পর্শে আরেকটা কম্পিত হচ্ছে, এটার নামে হচ্ছে পরবশ কম্পন বা আরোপিত কম্পন, যেটা বলো। এখন তোমার বলছে যে অনুনাদ, আর অনুনাদ হচ্ছে যে কোনো বস্তু যে নিজস্ব কম্পাঙ্ক আর ওই যে আরোপিত কম্পাঙ্ক দুইটা যদি সমান হয়ে যায় তখন বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহ কাঁপতে থাকে, আর এটাই হচ্ছে অনুনাদ। তাহলে আমরা কি বলতে পারি? অনুনাদ বলতে গেলে কিন্তু পরবশ কম্পনটা লাগে। তার মানে আমরা কি বলতে পারি? অনুনাদ হচ্ছে পরবশ কম্পনের একটা কি বিশেষ রূপ। এটা আমাদের ব্যাখ্যা। তারপরে আসো গো, তরঙ্গটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এখানে কোন তরঙ্গের কথা বলা হয়েছে? এখানে উদ্দীপকে যে অগ্রগামী তরঙ্গ, সেই তরঙ্গটার কথা বলা হয়েছে যে 5 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে। আর দূরত্বকে আমরা সাধারণত এস দ্বারা প্রকাশ করে থাকি, এবং দূরত্বের সূত্রটা হচ্ছে এস = vt। এখানে আমাদের যে দূরত্বটা বার করতে বলছে তার জন্য আমার লাগবে যে বি এবং টি। বিটা হচ্ছে বেগ আর টিটা হচ্ছে কি সময়। এখানে কিন্তু 5 সেকেন্ডে, তার মানে টি এর মান দেওয়া আছে 5 সেকেন্ড, আর বাকি রইল কি ভি। এখন এই ভি মান, এই বেগের মানটা আমার এই সমীকরণ থেকে বার করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? এই সমীকরণটাকে আমরা সাধারণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ আকারে সাজাবো, তারপর এ থেকে বেগ নির্ণয় করব। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো? দেখো, লিখব যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে আমরা যে সমীকরণটা দেওয়া আছে এটা লিখব y = 0.5 sin 2π 50t - 0.75x। এটা আমার উদ্দীপকে দেওয়া অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এই সমীকরণটাকে আমরা একটু সাজাবো সাধারণ অগ্রগামী তরঙ্গের সমীকরণের মতো। তো আমরা লিখতে পারি sin 2π। এর আগে ক্লাসে তোমরা হয়তো অনেকে দেখেছো যে আমি সাধারণ সমীকরণে সাজানোর যে পদ্ধতি, কিভাবে তোমরা সাজাবে, একটা নিয়ম আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। সেটা ছিল যে এক্স এর সাথে যে থাকবে তাকে আমরা কমনে নিয়ে যাব। এখন আমরা এই কাজটাই করব। এখানে এক্স এর সাথে যে 0.75 এটাকে আমরা কমনে নিয়ে যাব। কমনে নিয়ে যাব এই দুটা থেকে 0.75।
এটা 2 পাই ছিল এখানে, আমরা এখান থেকে 0.75 কমন নিয়ে আসছি। এখন 0.75 কমন নেওয়াতে এখন এই 50টা কিন্তু আর 50 থাকবে না, এখন কিন্তু এটার সাথে এটা কিন্তু কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে রেজাল্টটা চলে আসবে 66.67 t মাইনাস এক্স। দেখো এখানে আমরা কিন্তু সাজাই ফেললাম, এখানে 0.5 এটা ঠিক রইলো সাইন 2 পাই। এখন আমরা এখান থেকে সাধারণ সমীকরণ সাজাতে গেলে সবসময় মনে রাখবা যে এক্সের সাথে যে থাকবে তাকে কমনে নিয়ে আসবা এই দুটো থেকে। এখানে কমন নিয়ে আসার পর এখন যদি এটা আমার ভগ্নাংশ আকারে হতো, এখানে মনে করো 1/3 বা 2/3 এরকম, বা তখন কিন্তু এটার সাথে এটা গুণ করে দিবা। এখন যেহেতু এটা আমরা 0.75 নিলাম, তার মানে 50 সাথে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখন ভাগ করে আমরা রেজাল্ট পেলাম 66.67 t মাইনাস এক্স। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি। এবার আসো আমরা লিখব অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। দেখো আমরা জানি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। সাধারণ সমীকরণ আমরা কি জানি, y সমান সমান a sin 2 পাই বাই ল্যামডা bd মাইনাস এক্স। এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সাধারণ যে সমীকরণ, এটা a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস এক্স, এটাকে আমরা সমীকরণ দিয়ে দিব 2। এখন দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাই, a সমান হচ্ছে 0.5 সাইন এখানে যে সংখ্যাটা থাকবে এইটা সমান সমান হয়ে যাবে 2 পাই বাই ল্যামডা, তারপরে যে সংখ্যাটা ছিল এটা হলো v, তারপর হচ্ছে t মাইনাস এক্স। তার মানে আমাদের যে প্রশ্ন ছিল যে দূরত্ব অতিক্রম করতে হবে, সেই দূরত্ব নির্ণয় করার জন্য আমার কিন্তু vটাই লাগবে। আর এখন vটা আমরা দেখলাম যে v সমান সমান কোনটা ধরা যায়, এই যে এই সংখ্যাটাকে ধরা যায়। তাহলে আমরা কি লিখব, 1 নং সমীকরণকে 2 নং এর সাথে তুলনা করে পাই। এটা লিখবো এখানে 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তুলনা করে পাই বেগ v সমান সমান 66.67। এখন যেহেতু বেগ আমরা লিখে ফেললাম, তার এককটা লিখতে হবে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল তরঙ্গটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এখন আমাদের কিন্তু টি এর মান দেওয়া আছে 5 সেকেন্ড, আমরা ভি এর মান পেয়ে গেলাম। এখন আমরা সহজে দূরত্বটা নির্ণয় করতে পারবো। এখন আমরা লিখব তরঙ্গটি 5 সেকেন্ডে অতিক্রম করবে, 5 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে লিখে আমরা লিখব এস সমান সমান vt। এখন আমাদের v এর মানটা হচ্ছে 66.67 আর t এর মানটা হচ্ছে 5 সেকেন্ড বলছে 5। এখন আমরা এটার সাথে এটা গুণ করে দিব, গুণ করে দিলে রেজাল্ট আসবে 35 মিটার। দূরত্ব রেখা হচ্ছে মিটার। তো এখন দেখো আমরা কিন্তু সহজে আমাদের দূরত্বটা কিন্তু পেয়ে গেলাম। তার মানে আমরা কি বলতে পারি, তরঙ্গটি 5 সেকেন্ডে এত মিটার দূরত্ব কি অতিক্রম করবে। তার মানে সবাই বুঝতে পারছো আশা করি। যদি এই ধরনের প্রশ্ন আসে যে তরঙ্গ থেকে কত দূরত্ব অতিক্রম করতে পারে, বা এরকম বলতে পারে যে এটার কম্পাঙ্ক নির্ণয় করো, এটা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এরকমভাবে আগে সাজাবা। সাজানোর পর দেখো এখানে 2 পাই বাই ল্যামডা আছে আর এখানে হচ্ছে এই সংখ্যাটা, এইটা কিন্তু এটার সাথে সমতুল্য। এটাকে তুলনা করলে এটা সমান সমান এটা লিখতে পারবা। এখান থেকে সহজে ল্যামডার মানটা বার করতে পারবা। ল্যামডাটা হচ্ছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে যদি ভি আর ল্যামডা পাওয়া যায় সহজে কিন্তু কম্পাঙ্কটা নির্ণয় করা যাবে। তাহলে তোমরা ফার্স্টে তোমাদের কাজটা করতে হবে, এটাকে সাজাতে হবে সাধারণ অগ্রগামী তরঙ্গের সমীকরণের মতো। এবার আসলে আমরা গহটা সমাধান করব। এখানে গহ প্রশ্নটা বলছে যদি এরূপ দুইটি তরঙ্গ, এখানে আমাদের তরঙ্গ দেওয়া আছে দুইটা, একটা
এখন বলছে যদি এরূপ দুইটি তরঙ্গ বিপরীত দিক হতে পরস্পরের উপর আপতিত হয় তবে সৃষ্ট লব্ধি তরঙ্গটি স্থির অথবা অগ্রগামী যৌক্তিক মতামত দাও। এখানে আমাদের যে অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ দেওয়া আছে, বলছে এরকম যদি দুইটা হয় বিপরীত দিক থেকে, বিপরীত বলতে এখানে মাইনাসের আছে, আরেকটা কি হবে প্লাসের হবে। যদি এরকম দুইটা একটার উপর একটা আপতিত হয় তাহলে তরঙ্গটা কীরকম হবে, সৃষ্ট তরঙ্গটি স্থির হবে না অগ্রগামী তরঙ্গ হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমাদের আমি এর আগে ক্লাসে পড়াইছি যে যদি একটা তরঙ্গের পর একটা আপতিত হয় সেটা মূলত স্থির তরঙ্গ হয়, অগ্রগামী তরঙ্গ কিন্তু না। যদি আমরা প্রশ্নটা দেখে আমরা উত্তরটা সরাসরি পেয়ে গেলাম যে এটা স্থির তরঙ্গ হবে, তারপরে এটা আমাদের কি করতে হবে, বের করে দেখাতে হবে। তাহলে আসো আমরা আগে তুলে নিব যে অগ্রগামী তরঙ্গটা দেওয়া আছে এটা, তারপরে এটা বিপরীত কোনটা হবে এটা লিখবো। যদি এখানে প্লাসের দেওয়া থাকে বিপরীত হবে মাইনাসেরটা, আর যদি এখানে মাইনাস দেওয়া থাকে বিপরীত হবে প্লাসেরটা। এখানে স্থির তরঙ্গ কিন্তু সৃষ্টি হয় দুইভাবে, একটা হচ্ছে যদি বিপরীতভাবে আপতিত হয় তখন আমরা এখানে চিহ্নটা পরিবর্তন করে দেব, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। কিন্তু যদি এরকমভাবে প্রশ্ন বলে যে তরঙ্গটা একটা প্রতিফলকে বাধা পেয়ে আবার বিপরীত দিকে হলো, মানে প্রতিফলকে বাধা পেয়ে আবার উল্টো দিকে চলো, তখন কিন্তু তোমার সমীকরণটা কিন্তু প্লাস মাইনাস হবে ঠিক আছে, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এখানে যেহেতু প্রতিফলকের কথা বলে নাই, শুধু বিপরীত বলছে, তার মানে এখানে মাইনাস চিহ্ন হবে না, শুধু এখানে প্লাসটা মাইনাস হবে। তাহলে আমরা আগে লিখে নেব উদ্দীপক হতে, উদ্দীপক হতে পাই, আর যে সমীকরণটা দেওয়া আছে উদ্দীপকে এটা আমরা y1 ধরে নিব। যেহেতু আমাদের এখানে দুইটা ধরতে হবে তরঙ্গ, এই জন্য একটাকে ধরে নিলাম y1, 0.5 sin 2π মাইনাস 0.75x, এটা y1। এখন যেহেতু আমাদের দুইটা তরঙ্গ বলছে বিপরীত দিক থেকে পরস্পরের উপর আপতিত হয়, তো যে বিপরীতভাবে যে ওইটাকে আমরা ধরে নেব কি y2, তো 0.5 sin 2π dt প্লাস 0.75x। মূলত এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যে তরঙ্গটা যায় সেটা, আর এটা হচ্ছে ডান দিক থেকে বাম দিকে যেটা যায় সেটা হচ্ছে এই তরঙ্গের সরণের সমীকরণটা। এখন আমরা এই দুইটা সমীকরণের উপরিপাতন নীতির যে সূত্রটা এটা প্রয়োগ করব। উপরিপাতন নীতি অনুযায়ী আমরা কি জানি, y সমান সমান y1 প্লাস y2। এখন এই দুটোটা সমীকরণ আমরা এখন যোগ করে দেব। লিখো 0.5 sin 2π 50t মাইনাস 0.75x যোগ 0.5 sin 2π t মাইনাস 0.75x। এখন আমরা কি করব, দেখো দুটোটার মধ্যে 0.5 সামনে আছে, এটা আমরা কমনে নিয়ে যাব, 0.5 এটা কমনে নিয়ে গেলাম, আর যা থাকে আমরা তা লিখব। আমরা কমন নিয়ে গেলাম 0.5। এবার আসো দেখো এখানে লেখা আছে সাইন একটা মান আর একটা হচ্ছে সাইন, এখানে আমরা কি লিখতে পারি, এখানে হবে প্লাস। এখন দেখো এখানে সূত্র হয়ে গেল কি সাইন সি প্লাস সাইন ডি, যেটা মাইনাসের আছে এটা আমরা ধরে নিব সি, এতটুকু আমরা ধরে নিব সি, আর এতটুকু আমরা ধরে নিব কি ডি। এখানে একটা সূত্র আছে সাইন সি প্লাস সাইন ডি, একটা সূত্র আছে 2 sin c প্লাস ডি বাই 2 ইন্টু cos c মাইনাস ডি বাই 2। এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে, তাহলে আমাদের 0.5 এটা ঠিক থাকবে। সূত্রের প্রথমে 2 sin c প্লাস ডি, এখানে দেখো c হচ্ছে এইটা আর d হচ্ছে এইটা, দুটোটার মধ্যে কিন্তু 2π আছে, এই 2πটা আমি কমনে নিয়ে গেলাম। তারপর হচ্ছে দেখো 50t মাইনাস 0.75x, এলো c প্লাস ডি, ডি হচ্ছে আমার এইটা, বাই 2 ইন্টু cos 2
টু পাইটা আমরা কমনে নিয়ে নেব, এবার হবে সি মাইনাস ডি। এটা করছি আমরা সি প্লাস ডি বাই টু, এটা হবে সি মাইনাস ডি বাই টু। তারপর আমরা কি করে টু পাইটা কমনে নিয়ে গেলাম, মাইনাস মাইনাস দেওয়াতে এ প্লাসটা হয়ে যাবে এখন মাইনাস ডিভাইডেড বাই টু। এখন এ টু আর 0.5 আমরা গুণ করে দিব, রেজাল্ট আসবে 1, 1টা লিখি না, এখানে হবে সাইন এ টু আর এ টু কাটা যায়, আর এখানে দেখো কি থাকে 0.75 প্লাসে মাইনাসে কাটা যায়, এখানে 50 কাটা যায়, আর কি থাকে দেখো এখানে থাকে 50, এখানে থাকে 100 টি, সাথে আছে পাই, এখানে আমরা পাই টি লিখবো, এখানে যেহেতু পাইটা আছে পাই টি, আর এখানে থাকবে কি কস, এখানে দেখো 2 এবং 2 কাটা যায়, আর থাকবে এখানে 0.75, এখানে 0.75, দুটোই কি মাইনাসের, এই দুটোই আমরা যখন যোগ করে দেব, যোগ করলে আসবে মাইনাস 1.5 পাই এক্স। দেখো আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এখানে আমরা সাইন সি প্লাস সাইন ডি সূত্র প্রয়োগ করলাম, করার পরে কিন্তু আমাদের এই রেজাল্টটা আসছে। এবার দেখো এখানে যেটা থাকবো এটা লিখে ফেলবো, সাইন 100 পাই টি কোস মাইনাস থিটা। এখানে এটা কিন্তু আমরা যদি থিটা হিসাবে পড়ি, কোস মাইনাস থিটা সূত্র হচ্ছে কি প্লাসের কোস থিটা, তাহলে এখানে আমরা লিখবো শুধু কোস, এখানে মাইনাসটা উঠে যাবে 1.5 পাই এক্স। যদি এখানে কজ না হলে সাইন থাকতো তাহলে কিন্তু আমরা সাইন মাঝখান সামনে কিন্তু একটা মাইনাস চিহ্ন থাকতো। আমরা জানি যে কজ এবং সেকে যদি মাইনাস থিটা হয় রেজাল্টটা কিন্তু প্লাসেরই আসে। এখন দেখো আমরা কিন্তু টোটালি কিন্তু সরণটা পেয়ে গেলাম। এখন আমরা কজটা আগে লিখি, এক্স সাইন পাই টি। তাও দেখো যে আমরা এখন যে সমীকরণটা পেলাম cos 1.5x sin t, এটা কিন্তু একটা স্থির তরঙ্গের সমীকরণ, যা কিনা এখানে লিখে দিবা, যা একটি স্থির তরঙ্গের সমীকরণ। যা একটি স্থির তরঙ্গের সমীকরণ। তার মানে আমাদের যে প্রশ্নটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে একটা তরঙ্গ যখন এরকম দুইটা তরঙ্গ যদি একের উপর আপতিত হয় সেটা কিন্তু স্থির তরঙ্গ হবে। আর অগ্রগামী তরঙ্গ নয়। অগ্রগামী তরঙ্গ হওয়ার জন্য আমার এরকম রাশি আসতে হবে, যেটার মধ্যে যেমন থাকবে এ সাইন এ থাকতে হবে, এ সাইন তারপর হতে হবে 2π/λ vt মাইনাস এক্স। আরেকটা আছে যেমন এ সাইন 2π/ft মাইনাস 2π/λ এক্স। এই ধরনের কোনো রাশি কিন্তু এখানে আসেনি। আমাদের এখানে যে সমীকরণটা পাইলাম সরণের, সেটা কিন্তু একটা স্থির তরঙ্গের সমীকরণ। তার মানে আমরা কি বলতে পারি? আমরা এখন বলতে পারি যে যদি এরূপ দুইটি তরঙ্গ, এই যে এই তরঙ্গটায় এরকম যদি দুইটা তরঙ্গ বিপরীত দিক থেকে পরস্পর উপর আপতিত হয় তাহলে সেটা স্থির তরঙ্গ হবে, অগ্রগামী তরঙ্গ হবে না। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই বাড়িতে পড়াশোনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।